তীর্থঙ্কর বাবু, যে প্রসঙ্গে আমরা ছিলাম যে আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট এবারে। হ্যাঁ, আনএক্সপেক্টেড তো বটেই, আনএক্সপেক্টেড অনেকগুলো ক্ষেত্রেই হয়েছে আনএক্সপেক্টেড রেজাল্ট। কিন্তু আমরা বিরাট কিছু ব্যবধান আশা করিনি যে আমরা বিরাট একেবারে 12-14টা সিট পেয়ে যাবো, এমন কথা আমরা বলিনি। কিন্তু আমরা আশা করেছিলাম যে মানুষ কিছুটা ভেবেচিন্তে ভোট দিলে পর দেবেন, এবং আমরা আশা করেছিলাম, মানুষকে তো অস্বীকার করা যাবে না, মানুষ নিশ্চয়ই রায়দানের সময় তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই জন্য শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি জেতেন আর দীপশিতা ধর থার্ড হন। আর সেই জন্যই এখানে আমাদের এই ঘটনা ঘটে, ওই ইউসুফ পাঠানের ঘটনা যেটা বললেন, যেটা ঘটনাগুলো দেখালেন। একটা কেন্দ্রের এমপি হচ্ছেন তিনি কেন্দ্রীয় কোন স্তরের থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন, কোন জায়গায় প্রতিনিধিত্ব করছেন সে সম্পর্কে ধারণা আছে বলে আমার তাকে অমর্যাদা করছি না, মানুষের রায়কেও অমর্যাদা করছি না, তার সেই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আর এই ঘটনা ঘটেছে হুগলিতে। ওই যে যিনি জিতেছেন, যিনি সিঙ্গুরে ধোঁয়া দেখতে পেয়েছিলেন, গরু ঘাস খায়, ওইটাই হচ্ছে মানুষের মধ্যে রাজনীতির অসচেতনতার জায়গা। আমাদের ব্যর্থতা স্বীকার করছি, আমরা দীর্ঘদিন সরকারে ছিলাম, আমরা প্রশাসন পরিচালনার দায়িত্বে ছিলাম। ক্ষমতায় থাকা কমিউনিস্টরা এইভাবে বলে না, আমরা বলি প্রশাসন পরিচালনার দায়িত্বে ছিলাম এবং আমরা আমাদের দায় স্বীকার করছি। তো আমরা পারিনি, যেটা ভেবেছিলাম সেটা ভুল ছিল। মানুষের চেতনা বোধকে জাগ্রত করতে আমরা সবটা পারিনি, যার জন্য পশ্চিমবাংলায় আজকে 1500, আজকে আমাদের তো কৃতিত্ব নয়, চৈতন্যদেব থেকে শুরু করে সকলের কৃতিত্ব। সেই কৃতিত্ব একটা মিলনাত্মক সংস্কৃতি, সেই সংস্কৃতি আজকে ভাঙার মুখে, এবং তার কারিগর হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা। এবারের যে রেজাল্ট আমরা চোখের সামনে এখনো পর্যন্ত এই পর্যায়ে অবধি দেখলাম, কি মনে হচ্ছে? গণতন্ত্রের জয় মনে হচ্ছে? কি বলবেন? আমি তো বলবো যে গণতন্ত্রের জয়, নিশ্চয়ই গণতন্ত্রের জয়, গণতান্ত্রিক ব্যবস্থা জয়, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা বেশ কিছু কাঁটা রয়ে গেল। মানে ওভারঅল মূল্যায়ন যদি করতে বলা হয়, ওভারঅল করলে সাধারণভাবে মোটামুটি ভাবে গণতন্ত্রের জয়, কিন্তু কাঁটা সহকারে, মাছের কাঁটা সহ মাছ খেতে হয় অনেক সময়, হয়তো ওরকম মাছের কাঁটা সহ খোঁচা রয়ে গেল। ওই যে কি গাছ বলে, পর্ণমোচী না কি বলে, বেশ একটা ক্যাকটাস টাইপের গাছ, সেই ধরনের গাছের সাথে তুলনা করছি গণতন্ত্রকে। ইলেকশন কমিশনের ভূমিকা কি একটু মাঝখানে একটু বলবো। এই দেখুন, এই সোনামুখী 4 নম্বরে, মন্ডল 4-এ দেখুন কিভাবে ভায়োলেন্স শুরু হয়ে গেছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। এটা সবে শুরু, মানে ইতিমধ্যেই দেখুন রেজাল্ট বেরোতে না বেরোতে এই সোনামুখী মন্ডল 4, ঠিক আছে, বিশ্বজিৎ দিগার ভারতীয় জনতা পার্টি এসসি মোর্চার একজন কর্মী, তার বাড়িতে ইতিমধ্যেই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। বাড়িতে কিছু নেই, দেখুন বাড়িতে কিভাবে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। দেখুন, আমি জানি না কতটা দেখা যাচ্ছে কিভাবে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। দেখুন কি সিচুয়েশন, আপনি ভাবতে পারছেন বর্তমানে কি অবস্থা। এটা সবে শুরু, এটাই বলছি যে এরা পুরোপুরি গুন্ডা বাহিনীর দ্বারা নির্বাচন করেছে। এবং আরেকটা ফ্যাক্টর যেটা কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সনাতনীদের বিরুদ্ধে যে কথা বলেছে, তাতে মাইনরিটি ভোটটা সম্পূর্ণ গিয়ে তৃণমূল কংগ্রেসে পড়েছে, সেখানেও একটা ফ্যাক্টর কাজ করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে এই যে জয়ের ব্যবধান আপনাদের এখানে জঙ্গিপুরে দেখাচ্ছে 9 লক্ষের উপরে, আরে জনসংখ্যা কত ওখানে? একটা লোকসভাতে জনসংখ্যা কত আপনাদের হিসেব করতে হবে। সেখানে এত পার্সেন্ট কি করে ভোট পড়তে পারে, কি করে একটা ব্যবধানে জয়ী হতে পারে? এই সব জায়গায় আবার মানে পুনরায় আবার নির্বাচন করানো ভীষণ ভাবে দরকার। এভাবে জয়ী হতে পারে না। দিলীপ ঘোষের কি মনে হচ্ছে পরপর যদি আসি, যাদেরকে এক্সপেক্ট করা গিয়েছিল? দিলীপ দার সময় অনেক কম পেয়েছে, তা সত্ত্বেও দিলীপ দা কি করে হারলো আমরাও খুব অবাক। কারণ দিলীপ দার পুরো জিতা কেন্দ্র থেকে তাকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় প্রার্থী করা কোথাও গিয়ে একটা ভুল হলো নয় কি? সেটা তো দেখুন, আমাদের বেসিক্যালি কি জানেন তো, আমাদের ওপর মহল যা সিদ্ধান্ত নেয় আমরা তাই মেনে নিই, এবং যাকেই প্রার্থী করুক সেটা নিয়ে আমাদের আপত্তি থাকে না। মানে যাকে খুশি এনেও যদি দাঁড় করিয়ে দেয়, যদি বলে দল থেকে যদি বলা হয় এ প্রার্থী, আপনারা এর জন্য লড়াই করবেন, আমরা ডেফিনেটলি করব, ঠিক আছে। এরকমই ব্যাপার। দিলীপ দাকে ওই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়েছে, তা সত্ত্বেও দিলীপ দা কিন্তু ফাইটটা করেছে অনেক কম। সব থেকে দেখবেন আপনি থার্ড ফেজে গিয়ে দিলীপ দার নাম বেরিয়েছে, সময় সবার থেকে অনেক কম পেয়েছে। দিলীপ দা যদি আরেকটু সময় পেত, দিলীপ দা জয়ী হতো। দিলীপ দাকে দেখে আমরাও খুব সারপ্রাইজ হয়ে গেছি যে দিলীপ দা কি করে হারলো, আমরা এটা সারপ্রাইজ হয়ে গেছি। যাই হোক, এখন
হেরেছে যেখানে, সেখানে তো আর কিছু বলার নেই। এই বারবার করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মাইনরিটি ভোটটা পুরোপুরি পড়েছে, পুরোপুরি পড়েছে। এই হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলে, উনি তো এমনিতে হিন্দু বিদ্বেষী, কথাবার্তা শুধু বলে না, উনি হিন্দু বিদ্বেষী এবং সনাতনীদের উনি সহ্য করতে পারে না। এই আমাদের মানে খুব বলতে দুঃখ হয়, এই আমাদের ইতিহাস নিয়ে উনি যেভাবে বিকৃতি শুরু করেছে, আগামী দিনের ভবিষ্যৎ যে কি হতে চলেছে, এই 5 বছর আবার তো এদের সময় দিল, জানি না কি হবে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল, এটা একদম নিশ্চিত। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শেষ করে দেওয়া হলো। মানুষ কিভাবে ভোটটা দিল? এই যে এতগুলো কেন্দ্রে তৃণমূল এইভাবে জয় পেয়েছে, আমরা একের পর এক যখন খবর পাচ্ছি জয়ী প্রার্থীরা, না আমি তো বলছি এইভাবে জয় পেয়েছে নাকি? 9 লক্ষ মার্জিনে জয়ী হয়েছে, এগুলো ভোট হয়েছে নাকি? এগুলো ঠিক আছে, জঙ্গিপুরের বিষয়টা আমরা আলাদা করে দেখব রিপোলিং আবার, করানোর দরকার আছে। এবং বাকি কেন্দ্রগুলো থেকে বাকি যেগুলোতে দেখুন, যেগুলোতে আমি আবারও বলছি, যেগুলোতে 50,000 ভোটে জয়ী হয়েছে, যেগুলো 1 লাখ ভোটে জয়ী মেদিনীপুর হয়েছে, বলুন, জুনমালিয়া, ঘাটাল, এগুলোতে নিশ্চয়ই সংগঠনের কিছু ব্যাপার ছিল। এবং আমরা যেভাবে দেখেছি যে তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে ইলেকশনের দিন, যেভাবে সন্ত্রাস করেছে এবং পুলিশকে ব্যবহার করেছে পোলিং বুথের ভেতরে, আমরা পুলিশকে দেখেছি ঢুকে বসে থাকতে। কি করছিল আমরা জানি না, যেহেতু আমরা ঢুকতে পারিনি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ছাপা ভোট দিচ্ছিল, কি করছিল না করছিল আমরা জানি না, এভাবে ভোট হয়েছে। স্ট্রং রুমে সিভিক ভলেন্টিয়ার ছিল, স্ট্রং রুমে সিভিক ভলেন্টিয়ার কি করে থাকতে পারে? কিছু কারচুপি হয়েছে, নাহলে সাধারণ মানুষের রায়, আমার মনে হয় না, আমার এটা বিশ্বাস যে সাধারণ মানুষের রায় এভাবে হতে পারে না। কারণ যেখানে শিক্ষিত সমাজ আজকে রাস্তায় পড়ে আছে এখনো অবধি, এতগুলো পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, তা সত্ত্বেও এই রেজাল্ট কি করে হতে পারে? আমরাই অবাক হয়ে যাচ্ছি, সত্যি অবাক হচ্ছে। এবং দুঃখের সাথে বলছি, আগামী 5 বছর মানে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তলানিতে চলে গেল। সুমন বাবু, আমি আচ্ছা এই আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।